নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইনস। আওয়ামী লীগের রেজিস্ট্রেশন সাসপেন্ড করল বাংলাদেশের নির্বাচন কমিশন। শেখ হাসিনার দল আওয়ামী লীগের অস্তিত্বই মোছার পথে হাঁটছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। প্রথমে আওয়ামী লীগের উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে ইউনূস সরকার। নতুন অভিবাসন নীতি আনল ব্রিটেন। নাগরিকত্ব পাওয়ার নিয়মেও বদল আনছে স্টারমারের প্রশাসন। আমেরিকার পর ব্রিটেন অবৈধ অভিবাসীদের জন্য কড়া পদক্ষেপ নিল ব্রিটিশ সরকার। গতকাল সোমবার পার্লামেন্টে দাঁড়িয়ে কড়া অভিবাসন নীতির ঘোষণা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। প্রয়োজনে ফের মারব, সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে সরাসরি হুঙ্কার মোদির। অবশেষে মুখ খুললেন নরেন্দ্র মোদী। সোমবার রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ এবং পাকিস্তানকে তার কঠোর হুমকি। পরমাণু অস্ত্র দেখিয়ে ব্ল্যাকমেল করবেন না। অমৃতসরে বিষ মদ পান করে মৃত্যু হলো 14 জনের, অসুস্থ 6 জন। দীঘায় একটি হোটেলে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। দেশের একাধিক এয়ারপোর্টে উড়ান পরিষেবা বাতিল করল এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। তীব্র গরমের সঙ্গেই শহরে চলবে ঝড় বৃষ্টি। পূর্বাভাস হাওয়া অফিসে কী জানালো, বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। অপারেশন টেবলেই হার্ট স্তব্ধ, প্রসূতির মা সন্তানকে বাঁচিয়ে মিরাক্কল এনআরএসে। থামল গোলাগুলির শব্দ। 19 দিন পর নিশ্চিন্তে রাত কাটল সীমান্ত। প্রধানমন্ত্রীকে একঝাঁক প্রশ্ন, কংগ্রেসের অমিত শাহের ইস্তফা দাবি। ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ আমি থামিয়েছি দাবি ট্রাম্পের। মেদিনীপুর। অবিভক্ত মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার SUCI কর্মীদের নিয়ে রাজনৈতিক ক্লাস হলো মেদিনীপুর শহরে। খড়গপুর। হিমোফিলিয়া সোসাইটি খড়গপুর চ্যাপ্টারের পক্ষ থেকে উদযাপন করা হলো বিশ্ব নার্স দিবস। জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না, আমরা নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ করব না। ভিডিওতে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ PM মোদির। মেদিনীপুর। অল্প বৃষ্টির পরই জল জমল মেদিনীপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার। ভোগান্তি শহরবাসীর। জল রক্ত একসঙ্গে বইবে না, বললেন PM মোদি। ভারতের আকাশে উড়ল পাকিস্তানি ড্রোন, কিসের ইঙ্গিত? ওয়েস্ট বেঙ্গল। ভারত ও পাক পরমাণু যুদ্ধ আটকালেন ট্রাম্প, দাবি মার্কিন প্রেসিডেন্টের। গোপীবল্লভপুর 1 নম্বর। পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনকে সামনে রেখে গোপীবল্লভপুরের ফানিয়ামারা থেকে ছাতিনা শোল পর্যন্ত পথযাত্রা ও সভার আয়োজন। ওয়েস্ট বেঙ্গল। বাংলাদেশ থেকে বিতাড়িত পাকিস্তান হাই কমিশনার। বিনপুর 2 নম্বর। বেলপাহাড়িতে বেলপাহাড়ি গন্ধবণিক সমাজের উদ্যোগে গন্ধেশ্বরী পুজোর আয়োজন করা। জামবনি। উচ্চ মাধ্যমিকে রাজ্যের 9ম ও জেলার প্রথম। সৌরভ বেরাকে বেলিয়াতে সংবর্ধনা জানালো জামবনি ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের আসনবনি আঙ্গনবাড়ি কেন্দ্রের বেহালদশা, প্রশাসনকে জানিয়েও হয়নি সমস্যার সমাধান। ঝাড়গ্রাম। খেমাশুলি বাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো মা ও মেয়ের, সম্পূর্ণ হলো ময়নাতদন্ত। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। আওয়ামী লীগের রেজিস্ট্রেশন সাসপেন্ড করল বাংলাদেশের নির্বাচন কমিশন। ঢাকা 13ই মে। শেখ হাসিনার দল আওয়ামী লীগের অস্তিত্বই মোছার পথে হাঁটছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। প্রথমে আওয়ামী লীগের উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে ইউনূস সরকার। এবার বাংলাদেশের নির্বাচন কমিশন আওয়ামী লীগের দলগত রেজিস্ট্রেশনও স্থগিত করে দিয়েছে। গতকাল সোমবার রাতে এমনই জানিয়েছেন বাংলাদেশের নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দেশে কোনো রাজনৈতিক কর্মসূচি আয়োজন করতে পারবে না দলটি। এই যুক্তিতেই হাসিনার দলের উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। এবার সেই পথে হেঁটেই আওয়ামী লীগের রেজিস্ট্রেশন সাসপেন্ড করল ইসি। এই বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, স্বরাষ্ট্র দপ্তরের তরফে আওয়ামী লীগ ও তাদের নানা শাখা সংগঠনের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। সেই কারণেই নির্বাচন কমিশনও পদক্ষেপ হিসেবে হাসিনার দলের রেজিস্ট্রেশন স্থগিত করেছে। ইতিমধ্যে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিও, যার ফলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগ। আর এর ফলেই চাপ বাড়ল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুজিব কন্যা। তিনি জানিয়েছেন, মোহাম্মদ ইউনূসের কোনো নির্দেশ তিনি মানেন না। এই সরকারের সব সিদ্ধান্ত অবৈধ। আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পার্টি। কে মোহাম্মদ ইউনূস যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? লন্ডন। আমেরিকার পর ব্রিটেন অবৈধ অভিবাসীদের জন্য কড়া পদক্ষেপ নিল ব্রিটিশ সরকার। গতকাল সোমবার পার্লামেন্টে দাঁড়িয়ে কড়া অভিবাসন নীতির ঘোষণা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এমনকি ভিসা পাওয়ার ক্ষেত্রেও কিছু পরিবর্তন করা হয়েছে। ব্রিটেনের নাগরিকত্ব পাওয়ার পদ্ধতিও বদলাচ্ছে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী স্টারমার। গতকাল সোমবার পার্লামেন্টে অভিবাসন নীতি সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখতে দিয়ে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, নতুন পরিকল্পনা অনুযায়ী শরণার্থীদের প্রবেশের ক্ষেত্রেও বাছাই করা সম্ভব হবে। আমরাই ঠিক করতে পারব কারা এদেশে আসবেন, থাকবেন আর কারা আসবেন না। কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র এবং পরিবার নিয়ে বসবাস, সব ক্ষেত্রে অভিবাসন আইন আরও কড়া হবে। সবটা আমরা নিজেদের নিয়ন্ত্রণে রাখব। এতদিন যা হচ্ছিল তার তুলনায় রেকর্ড সংখ্যক অভিবাসী ও শরণার্থী প্রবেশ কমাতে হবে। সেই লক্ষ্যেই আমাদের নীতি আরও কড়া হচ্ছে। বর্তমান ব্রিটেনের সরকারের নতুন নীতির ফলে চাপে পড়বেন সেদেশের কাজ করতে যাওয়া বিদেশিরা। ব্রিটেনের কোনো কোম্পানিতে বিদেশি কর্মীদের নিয়োগ করলে এখন থেকে বেশি অর্থ ব্যয় করতে হবে। এমনকি ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাওয়া পড়ুয়াদেরও ভর্তির খরচ বাড়বে। একই সঙ্গে এবার থেকেই 5 বছর নয়, ব্রিটেনে কাজের জন্য যাওয়া বিদেশিরা 10 বছর থাকলে তবেই নাগরিকত্ব ও বসবাসের জন্য আবেদন জানাতে পারবেন।
প্রাপ্তবয়স্ক কর্মীদের ব্রিটেনের ভিসা পেতে গেলে এবার থেকে ইংরেজি পরীক্ষায় পাস করতে হবে, অর্থাৎ ব্রিটিশদেরই এবার থেকে অগ্রাধিকার দেবে স্টারমার্ক সরকার। ঠিক যে নীতিতে মার্কিন প্রশাসন চলছে তারই মতো করে হাঁটতে চাইছে ব্রিটেনের বর্তমান সরকার। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। প্রয়োজনে ফের মারব, সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে সরাসরি হুঙ্কার মোদির। নয়াদিল্লি। অবশেষে মুখ খুললেন নরেন্দ্র মোদী। সোমবার রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ এবং পাকিস্তানকে তার কঠোর হুমকি। পরমাণু অস্ত্র দেখিয়ে ব্ল্যাকমেল করবেন না, সহ করব না। এরপর পরমাণু অস্ত্র ব্যবহারে ব্ল্যাকমেল করলে আমরাও বুঝে নেব। হঠাৎ যুদ্ধবিরতি, মার্কিন প্রেসিডেন্টের অতি সক্রিয়তা, মধ্যস্থতার দাবি, যুদ্ধবিরতির শর্ত নিয়ে দেশজুড়ে প্রশ্ন এবং সোমবার ভারত ও পাকিস্তান সেনাস্তরে বৈঠক। একের পর এক ঘটনাক্রমে সব নজরই থমকে গিয়েছিল প্রধানমন্ত্রীর ভাষণে। আগ্রাসনের শিখরে পৌঁছলেন মোদী। এতটুকু রেয়াত করলেন না সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসের পৃষ্ঠপোষক পাকিস্তানকে। সাফ বললেন, আপাতত আমরা পতাঘাতকে সংযত রেখেছি, কিন্তু মনে রাখবেন পাকিস্তানের গতিবিধির উপর আমাদের নজর আছে। তাবৎ সামরিক ও আধা সামরিক বাহিনী তৈরি, প্রয়োজন হলে আবার মারব। অপারেশন সিন্দুর সন্ত্রাস দমনে এক নতুন মাপকাঠি নির্মাণ করেছে নিউ নর্মাল। কারণ এবার ভারত সন্ত্রাস হলেই সঙ্গে সঙ্গে তার যোগ্য জবাব দেব। যেখানেই সন্ত্রাসের শিকড় সেখানেই আক্রমণ করব। এখানেই শেষ নয়। মোদী পাকিস্তানকে সতর্ক করে বলেছেন, এখনও সময় আছে। পাকিস্তানের সেনা ও সরকার যেভাবে সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে, একদিন পাকিস্তানকেও এই সন্ত্রাস ধ্বংস করে দেবে। পাকিস্তান যদি বাঁচতে চায় নিজেরাই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করুক। ডোনাল্ড ট্রাম্প রবিবার কাশ্মীর প্রসঙ্গ টেনেছিলেন, বলেছিলেন, এরপর আমি চাইব ভারত ও পাকিস্তানের সঙ্গে কাশ্মীর নিয়ে কথা বলতে, সমাধান করতে। মোদী কিন্তু স্পষ্ট হুঁশিয়ারির সুরে বলেছেন, আমি আন্তর্জাতিক মহলকে স্পষ্ট জানাচ্ছি, পাকিস্তানের সঙ্গে কথা হলে সেটা সন্ত্রাস নিয়েই হবে। পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে হলে একমাত্র এজেন্ডা হবে অধিকৃত কাশ্মীর, অন্য কিছু নয়। যুদ্ধবিরতি প্রসঙ্গে মোদী এবারও আমেরিকা কিংবা মধ্যস্থতা শব্দের উল্লেখ করলেন না, ঠিকই, কিন্তু এভাবে বার্তা পৌঁছে দিলেন ডোনাল্ড ট্রাম্পকেই। বুঝিয়ে দিলেন কাশ্মীর নিয়ে কথা নয়। তিনি আরও বোঝালেন, সংঘাতে জয়ী হয়েছে ভারতই। মোদী বলেন, আমাদের সেনাবাহিনী অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে। তাদের সাহসকে, পরাক্রমকে কুর্নিশ জানাচ্ছি। 22 এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীরা যে বর্বরতা দেখিয়েছে তা চরম নিন্দনীয়। ধর্ম জেনে পরিবার ও সন্তানের সামনে হত্যার থেকে বেশি নৃশংসতা কিছু হতে পারে না। দেশের সদ্ভাব ধ্বংস করার এক চক্রান্ত হয়েছিল সেদিন, কিন্তু দেশবাসীর ঐক্য তা প্রতিহত করেছে। মোদির বার্তা মঙ্গলবার মধ্যরাতে গোটা দুনিয়া দেখেছে যে আমাদের প্রতিশোধের প্রতিজ্ঞা কীভাবে বাস্তবায়িত হয়েছে। ভারতীয় সেনা পাকিস্তানে থাকা জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করেছে। সন্ত্রাসবাদীরা দুঃস্বপ্নেও ভাবেনি এরকম এক আক্রমণ আসতে পারে তাদের উপর। যখন পাকিস্তানের সন্ত্রাসের আস্তানায় ভারতের মিসাইল ও ড্রোন হামলা দিয়েছে, শুধু সন্ত্রাসের ইমারত নয়, তাদের আত্মবিশ্বাসও ধ্বংস হয়েছে। শতাধিক জঙ্গি ও জঙ্গিদের কমান্ডার নিহত হয়েছে। বিগত কয়েক দশক ধরে এদের অনেকেই পাকিস্তানে অবাধে ঘুরে বেরিয়েছে, আর সেই জঙ্গিদের শেষকৃত্যে তাবড় পাক অফিসারদের দেখা গিয়েছে। পাকিস্তান যে সন্ত্রাসবাদকে লালন পালন করে, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? কিন্তু যুদ্ধবিরতি কেন? দেশবাসীর এই প্রশ্ন আন্দাজ করে মোদী সেই উত্তরও দিয়েছেন। বলেছেন, ভারতের এই পদক্ষেপ পাকিস্তান হতচকিত হয়ে আরও বড় এক দুঃসাহস করে। সন্ত্রাস প্রতিরোধে সহায়তা করার বদলে ভারতকেই আক্রমণ, সাধারণ মানুষ থেকে সেনা দপ্তর সর্বত্র নিশানা করে। কিন্তু এবারও পাকিস্তান সম্পূর্ণ ব্যর্থ। গোটা দুনিয়া দেখেছে কিভাবে ভারতের নিজস্ব এয়ার ডিফেন্স পাকিস্তানের ড্রোন মিসাইল ধ্বংস করেছে। পাকিস্তান চেয়েছিল ভারতের সীমান্তে আঘাত করতে, কিন্তু ভারত ওদের বুকে হানা দিয়েছে। 3 দিনের ধাক্কায় পাকিস্তান রক্ষা পাওয়ার জন্য মরিয়া হয় এবং 10ই মে পাক সেনা আমাদের ডিজিএমওর সঙ্গে কথা বলে। ততক্ষণে সন্ত্রাস পরিকাঠামোর সিংহভাগ ধ্বংস করে দিয়েছি। সন্ত্রাস বা সেনা হামলা না হওয়ার প্রতিশ্রুতি পাকিস্তান দেওয়ার পরই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছি আমরা। দেখে নেব শহরের আবহাওয়ার হালচাল আজ কি রয়েছে। তীব্র গরমের সঙ্গেই শহরে চলবে ঝড় বৃষ্টি। পূর্বাভাস হাওয়া অফিসের কী দিয়েছে বিস্তারিত জেনে নেব। কলকাতা। টানা দাবদাহের পর অবশেষে গতকাল সোমবার রাতের দিকে ঝড় বৃষ্টির জেরে শহরে স্বস্তি ফিরেছে, তবে সেটা সাময়িকের জন্য। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রাজ্যে তাপপ্রবাহ চলবে, তবে তার সঙ্গেই চলবে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে, যার ফলে রাতের দিকে স্বস্তি মিলতে পারে। আজ মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.5 ডিগ্রি কম। গতকাল সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 38.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.8 ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার শহরের দুপুর বা বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এদিন শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ মঙ্গলবার শহরে সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত 24 ঘন্টায় শহরে 8.2 মিমি বৃষ্টি হয়েছে। এদিন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। নমস্কার, আপনারা খবর শুনছেন M2T নিউজ চ্যানেল থেকে। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। অমৃতসরে বিষ মদ পান করে মৃত্যু হলো 14 জনের, অসুস্থ 6। অমৃতসর। ফের বিষ মদের বলি এবার পাঞ্জাবের অমৃতসরে। বিষ মদ পান করে মৃত্যু হলো 14 জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি 6 জন, তাদের চিকিৎসা চলছে। পাঞ্জাবের অমৃতসরের মজিথা এলাকায় ঘটেছে ঘটনাটি। পুলিশ সূত্রে খবর, গতকাল সোমবার রাত 9টা 30 মিনিটে খবর আসে মজিথায় মদ্যপান করে মৃত্যু হয়েছে অনেকের।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। ইতিমধ্যেই বিষ মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রভজিৎ সিং নামের এক ব্যক্তিকে। দুটি মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। পাঞ্জাব সরকারের তরফে এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষ মদ বিক্রির কিংপিনকে, তার নাম জেরায় জানিয়েছে প্রভজিৎ, সেই ব্যক্তির খোঁজেই তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ। এই মদ বিক্রি করছে এমন কিছু দোকান ও ভাটিতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এমনকি অমৃতসরের মজিথা এলাকায় কারা কারা এই মদ পান করেছে তার খোঁজ চালানো হচ্ছে, যাতে করে সেই ব্যক্তিদের বাঁচানো যায়। দীঘায় একটি হোটেলে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই। কাঁথি ওল্ড দীঘায় একটি হোটেলের 4 তলায় লিফটের উপরের অংশে আগুন লাগার ঘটনায় পর্যটকদের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ায়। গতকাল সোমবার রাত 12টা নাগাদ ওই হোটেলে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন লাগার খবর পেয়ে পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। অগ্নিকাণ্ডের জেরে পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। অনেকে ছোটাছুটি করে হোটেলের ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন, যারা বেরোতে পারেননি। সেরকম 30 জন পর্যটককে পুলিশ ও দমকল বাহিনী স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার করে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল ও পুলিশের। তদন্ত শুরু হয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো পরবর্তী খবরে। দেশের একাধিক এয়ারপোর্টে উড়ান পরিষেবা বাতিল করল এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। নয়াদিল্লি, পহেলগাঁওতে জঙ্গি হামলার বিরুদ্ধে কড়া জবাব দিয়েছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। তারপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছে। সেই আবহে দেশের একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর বন্ধ রেখেছিল কেন্দ্রীয় সরকার। যদিও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি হওয়ার সেই বিমানবন্দরগুলি খুলে দেয় ভারত সরকার। এর মাঝেই আজ মঙ্গলবার থেকে আগামী কয়েকদিনের জন্য আচমকাই দেশের একাধিক এয়ারপোর্টে উড়ান পরিষেবা বাতিল করল ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স। এই দুই এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত, তাই উত্তর ও পশ্চিম ভারতের একাধিক শহরে আপাতত বিমান পরিষেবা বন্ধ থাকবে। ইন্ডিগো জানিয়েছে, আগামী শনিবার রাত 11টা 59 পর্যন্ত শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড় ও রাজকোটে কোনো বিমান পরিষেবা পাওয়া যাবে না। এমনকি এই এয়ারপোর্টগুলি থেকে ইন্ডিগোর কোনো বিমান ছাড়াও হবে না। এই সময়কালে এই বিষয়ে ওই এয়ারলাইন সংস্থা জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে এয়ার ইন্ডিয়াও একাধিক উড়ান বাতিল করেছে। জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগড়, চণ্ডীগড় ও রাজকোট এয়ারপোর্ট থেকে কোনো বিমান যাবে না, ছাড়বে না, এমনটাই জানিয়েছে এয়ার ইন্ডিয়া। এই বিষয়ে এই এয়ারলাইন্সের বক্তব্য, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং বর্তমান পরিস্থিতি বিচার করে মঙ্গলবার 13ই মে বেশ কয়েকটি জায়গা থেকে বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির ওপরে আমাদের নজর রয়েছে। পরবর্তী আপডেট জানানো হবে। গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরগুলিতে উড়ান পরিষেবা বাতিল হয়ে যাওয়ায় চিন্তিত যাত্রীরা। থামল গোলাগুলির শব্দ, 19 দিন পর নিশ্চিন্তে রাত কাটল সীমান্তে। দীর্ঘদিন পরে শান্তিতে রাত কাটল ভারত ও পাক সীমান্তবর্তী এলাকাগুলির। কোনো গোলাগুলি চলেনি, ওপার থেকে উড়ে আসেনি ড্রোনও। 19 দিন পর নির্বিঘ্ন রাত কাটালো সীমান্তবর্তী রাজ্যের মানুষজন। সোমবার সকালেই সেনার পক্ষ থেকে জানানো হয়, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে কোনো গুলির শব্দ পাওয়া যায়নি, কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। এর অর্থ সাম্প্রতিক সময়ে সবচেয়ে শান্তিপূর্ণ রাত কেটেছে। গোলাগুলি শুরু হওয়ার পর জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী জেলাগুলি থেকে অনেকেই নিরাপদ জায়গায় সরে গিয়েছিলেন। সোমবার সকালে তাদের অনেককে ফিরতে দেখা গেল। উড়ির কামালকোটের বাসিন্দা আরশাদ আহমেদ বলেন, 2 দেশ সংঘর্ষ বিরতি মেনে নেওয়ায় আমরা খুশি। আশা করি পাকিস্তান আবার এই ধরনের কাজ করবে না। উড়ির বিধায়ক সাজ্জাদ শরীফ অবশ্য এখনও স্থানীয়দের সতর্ক থাকতে বলেছেন। তার বার্তা, সন্দেহজনক কিছুতে হাত দেবেন না। এদিকে প্রধানমন্ত্রীর ভাষণের পরেই সাম্বার আকাশে পাকিস্তানের ড্রোন ইন্টারসেপ্ট করার আওয়াজ শোনা যায়। সাম্বাতে ব্ল্যাক আউট চলছে। সোমবার সকাল থেকেই পাঞ্জাবে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের কেনাকাটা করতে ভিড় জমান অনেকে। তবে ফিরোজপুর, পাঠানকোট, অমৃতসর, তরণ তারণ, গুরুদাসপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখা হয়। সংঘর্ষ বিরতি হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতে, শান্তি ফিরেছে। অনেকেই মনে করেন জঙ্গিদের প্রতি কঠোর বার্তা দেওয়া গিয়েছে। যেমন পাঠানকোটের এক দোকানদার জানালেন, পাকিস্তানকে একটা শিক্ষা দিয়েছে ভারত, এখন আর পাকিস্তান ভারতকে চটানোর সাহস পাবে না। পাক হামলার ভয়ে অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে গিয়েছিলেন ফিরোজপুরে। সোমবার সকালে তাদের অনেকেই বাড়ি ফিরতে শুরু করেন। জাল্লোকে গ্রামের বাসিন্দা দলের সিং বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক, অনেকেই বাড়ি ফিরে আসছেন। আশা করি সংঘর্ষ বিরতি দীর্ঘস্থায়ী হবে। তবে রাতে অমৃতসরে ফের ব্ল্যাকআউট হয়, শোনা গিয়েছে সাইরেনের শব্দও। রবিবার রাতেও রাজস্থানের সীমান্তবর্তী জেলাগুলিতে ব্ল্যাকআউট জারি ছিল। বারমেরের আকাশে রাতের অন্ধকারে লাল আলো দেখে অনেকেই ভয় পেয়ে যান। অনেকেরই সন্দেহ সেগুলি ছিল ড্রোন। খোদ জেলা প্রশাসনের পক্ষ থেকে এই নিয়ে অ্যাকশন নিলে সকলকে সতর্ক করা হয়। তাতে বলা হয়, ড্রোন দেখা যাচ্ছে, ঘরের মধ্যেই সকলে থাকুন, ব্ল্যাকআউট পালন করুন। জালম সিং নামে জয়সালমেরের এক বাসিন্দা জানান, মনে হচ্ছে সব কিছু স্বাভাবিক হচ্ছে, গত রাত শান্তিপূর্ণ ছিল। নমস্কার, আজকের এখনকার সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।